তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জন্য 4টা বিবৃতি আছে, এই 4টা বিবৃতিকেই তোমাদের মুখস্থ করতে হবে বিজ্ঞানীর নাম অনুযায়ী। কেলভিন, কার্নো, ক্লোসিয়াস, আর হলো আরেকটা হলো প্ল্যাঙ্কের বিবৃতি। এই 4টা বিবৃতি আছে। তো এই 4টাকে আলাদা করে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা এইভাবে প্রশ্ন বলে দেয় যে জ্ঞানমূলক প্রশ্নে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জন্য ক্লোসিয়াসের বিবৃতিটি লেখো। ঠিক আছে? আচ্ছা, তো এই 4টা বিজ্ঞানীর বিবৃতি থেকে মূলত আমরা দুইটা জিনিস জানতে পারি। কি কি? একটা বিবৃতি সম্পর্কে জানা যায় যে বলা হয়েছে এরকম যে পৃথিবীতে এরকম কোনো যন্ত্র আবিষ্কার করা পসিবল না, বা এরকম কোনো যন্ত্র বানানো পসিবল না যেই যন্ত্র সম্পূর্ণ তাপ শক্তি দিয়ে কাজ করতে পারে। এটা কিন্তু অলরেডি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রেই মোটামুটি আলোচনা করে আসছিলাম। কিরকম? এখানে বলা হচ্ছে এরকম কথা যে যখন আমরা কোনো একটা বস্তুকে বা সিস্টেমকে কাজ করতে দিব, তখন তাকে যে আমি তাপ শক্তি দিব, এই তাপ শক্তিটা কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে দিতে হবে। তো আমি যেই মাধ্যম দিয়ে দিব সেই মাধ্যমে কিছু পরিমাণ তাপ শক্তি নষ্ট হবে। আচ্ছা দেখো, এখন এটা যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, কি কি উদাহরণ দেওয়া যায় এখান থেকে। দেখো 1 নম্বর উদাহরণ যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমরা স্টোভে হোক বা চুলাতে এই একটা পাত্রের মধ্যে তরকারি গরম করতে দিচ্ছি। এরকম তো আমার সাথে প্রচুর হয়, তোমাদের সাথেও হয়তো হয়ে থাকবে, তোমরাও রিলেট করতে পারবে এই বিষয়টা। সেটা হলো যে এই যে আমি যখন এইখান থেকে তাপ দিচ্ছি, তাপ শক্তি যখন দিব, আমার মেন উদ্দেশ্য হলো তরকারি গরম করা, কিন্তু তরকারিটাকে আমি গরম করতেছি কি একটা পাত্রের ভিতরে। তো এই পাত্রের ভিতরে এরকম প্রায়ই হয় যে পাত্র গরম হয়ে গেছে কিন্তু তরকারি এখনো গরম হয়নি, কেমন একটা গরমই হয়নি ধরতে গেলে। কিন্তু তুমি বাটিতে হাত দিলে দেখবা যে বাটিটা প্রচুর গরম হয়ে গেছে। এখন তুমি চাইলেই তো এই তরকারিটাকে ডিরেক্ট চুলার উপরে রাখতে পারতো না, তোমাকে তো একটা মাধ্যম দিয়ে রাখতে হবে। তো এখানে মাধ্যমটা হলো বাটি। তো এই যে বাটি যে তাপটা নষ্ট করলো বা গ্রহণ করলো, এটা তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল? যে তরকারি গরম করা। তো তরকারি কিন্তু তখনও গরম হয়নি, বাট অলরেডি যে পরিমাণ তাপ শক্তিটা আমি খরচ করে ফেলছি, সেই তাপ শক্তি দিয়ে এই যে বাটির যেই বডি আছে সেটা গরম হয়ে গেছে। অথবা এইভাবেও চিন্তা করতে পারো যে যখন আমি এই যে তাপ দিচ্ছি, এই তাপ দেওয়ার ফলে এই তাপটা যাচ্ছে কি বায়ুর মধ্যে দিয়ে, তাহলে বায়ু একটা মাধ্যম। তাহলে তুমি খেয়াল করে দেখবা যে আশপাশের যে বাতাসগুলো থাকবে, বায়ুগুলো থাকবে, সেই বায়ুগুলোও কিন্তু ওই আগুন থেকে, চুলার আগুন থেকেই সে তাপ শক্তি সে গ্রহণ করবে, করে তার নিজের শক্তি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বা ওই চারপাশের যে বাতাসটা থাকবে সেই বাতাসটাও গরম হবে বা বায়ুরও শক্তি বৃদ্ধি পাবে। তো এইটাই বলা হচ্ছে যে যেই মাধ্যম দিয়ে আমি তাপ পরিবহন করাবো বা যেই মাধ্যম দিয়ে আমি তাপটা দিব, ওই মাধ্যমে কিছু পরিমাণে লস হবে, তাপ শক্তি নষ্ট হবে। যেই তাপ শক্তিটা আমার কোনো কাজে আসতেছে না, কারণ ওই বাতাস যে তাপ শক্তিটা নষ্ট করলো সেটাও তো কি হচ্ছে যে আমার খরচ করা তাপ শক্তি থেকেই গেল, বা এই যে বাটি যে গরম হচ্ছে, এগুলো তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল? তরকারি গরম করা, ঠিক না? এই হলো একটা। তো আরেকটা বিবৃতি হলো, আর দুইজনের মিলে যে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিটা হলো এরকম। ধরো আমি যদি পরিবেশের মধ্যে, ধরো একটা টেবিলের উপরে এইখানে একটা বরফ খণ্ডকে রাখলাম, তো এই বরফ খণ্ডটা কি হবে? এই বরফ খণ্ডের তাপমাত্রা কত? 0°C। আর এই বরফ খণ্ডের জন্য পরিবেশের তাপমাত্রা কত? 25°C। এখন ন্যাচারালি কি হবে যে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে কে? বরফ গ্রহণ করে এই বরফটা গলে যাবে, গলে পানি হবে এবং পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই ঘটনাটা কি ঘটে? আচ্ছা, বিজ্ঞানী যেটা বলছে সেটা হলো যে এই ঘটনাটা ন্যাচারালি ঘটে। এটা কিন্তু আমরা সবসময় দেখি যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ সঞ্চালন হয় বা তাপ পরিবহন হয়। এখন যদি আমরা এইটা করতে চাইতাম যে এই বরফটা আরও ঠান্ডা হবে, মানে বরফের তাপমাত্রা আরও কমবে। ধরো বরফের তাপমাত্রা আছে 0°C, সেখান থেকে হবে -5°C। তাহলে এই 5°C তাপমাত্রার পরিমাণ তাপটা সে কি করবে? পরিবেশে পাঠাই দিবে। মানে এটা উল্টা প্রসেস, যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে তাপ পরিবহন হবে। মানে যার তাপমাত্রা কম তার তাপমাত্রা আরো কমবে, যার তাপমাত্রা বেশি তার তাপমাত্রা আরো বাড়বে। তো এইটা ন্যাচারালি ঘটতে পারে না, এটা কোনো ন্যাচারাল প্রসেস না। যদি আমরা এই কাজটা করাইতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? অবশ্যই বাইরে থেকে কোনো এজেন্ট বা যন্ত্রকে দিয়ে কাজ করাতে হবে, যে এই কাজটা সম্পাদন করে দিবে। এখান থেকে মূলত ধারণা পাওয়া যায়, সেটা হলো রেফ্রিজারেটর। যে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার, এরা কি করে? এরা হলো এইরকম একটা যন্ত্র যে প্রেশারাইজড করে এই তাপমাত্রার, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পরিবহন যে সংগঠন হয় বা পরিবহন যে তাপ হয়, এটাকে জোর করে করানো হয়। কে করে? রেফ্রিজারেটর করাই দেয়। বাট
ন্যাচারালি কিন্তু চাইলে এটা আমরা করতে পারতাম না বা ন্যাচারালি এটা হতোও না। তো এইটাই বলছে আরেকটা সূত্রের বিবৃতিতে, যে যদি আমরা এই তাপের আদান প্রদানের যে ন্যাচারাল প্রসেসটা আছে এটাকে যদি আমরা রিভার্স ওয়েতে চালাতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে কোনো না কোনো এজেন্টকে দিয়ে কাজ করাতে হবে, যেটা করে হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। ঠিক আছে, তাহলে এই তাপগতিবিদ্যার ওভারঅল 4টা বিবৃতি থেকে আমরা 2টা যন্ত্র সম্পর্কে ধারণা পাই। সেই 2টার মধ্যে একটা হলো তাপ ইঞ্জিন আর একটা হলো রেফ্রিজারেটর। একটা হলো তাপ ইঞ্জিন আর একটা হলো রেফ্রিজারেটর। এই 2টা জিনিস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এইটা 2টা সম্পর্কে আমাদের যতটুকু দরকার, খুব বেশি আলোচনা আমরা করব না, যতটুকু আলোচনা দরকার এই ইন্টারমিডিয়েটের জন্য এইটুকু আমরা আলোচনা করব। দেখো, হিট ইঞ্জিন। তাহলে হিট ইঞ্জিন অ্যাকচুয়ালি হিট ইঞ্জিন কিভাবে কাজ করে? হিট ইঞ্জিন কাজ করে উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে। উচ্চ তাপমাত্রার তাপ উৎস, উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে এবং নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে তাপ বর্জন করে। আচ্ছা, তাহলে এই উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে এবং নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে তাপ বর্জন করে। তাহলে যদি আমরা এই তাপ উৎসের তাপ Q1 বলি, তাপমাত্রাকে যদি বলি T1, আর এটা Q2 তাপ আর T2 হলো তাপমাত্রা, তাহলে এদের মধ্যে তাপের যে পার্থক্যটা হবে এই তাপের পার্থক্যটা দিয়েই মূলত কাজ সম্পাদন হয়। হিট ইঞ্জিন মূলত এই তাপের পার্থক্য থেকেই মূলত কাজ করে। ঠিক আছে, এখন তাহলে দেখো, যদি আমরা এইভাবে চিন্তা করতাম, যে পরিমাণ তাপ সে গ্রহণ করতেছে আর যে পরিমাণ তাপ সে বর্জন করতেছে, যখন এই গ্রহণকৃত তাপ অনেক বেশি হবে এবং বর্জিত তাপের মানটা অনেক কম হবে, সেক্ষেত্রে কাজের মানটা বেশি হবে। আর কাজের মান যখন বেশি হবে তখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা বাড়বে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা দক্ষতা বের করতে পারি। তাহলে দক্ষতা সমান বলা যায় যে আউটপুট বাই ইনপুট। ঠিক না? তাহলে দেখো আউটপুট কোনটা? এখানে তাপের আউটপুটটা কোনটা? কাজ। কারণ আমার টার্গেটটা কি ছিল? যে এই যন্ত্রকে ইঞ্জিনকে দিয়ে কাজ করানো। তাহলে সে যে কাজটা করতেছে এটাই তো আমার আউটপুট। আর ইনপুট মানে কি? তাপ উৎস থেকে যেই তাপটা সরবরাহ করা হচ্ছে এটাই হলো ইনপুট। তাহলে ইনটু 100%, এখানে ইনটু 100%। এখন ডাব্লিউ মানে হলো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে এইটাকে লেখা যায় 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এখন কার্নো সাহেবের মতে যে তাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, তাহলে তাপ এবং তাপমাত্রা যদি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি যে Q1 বাই T1 সমান Q2 বাই T2। তাহলে এখান থেকে লেখা যায় Q1 বাই Q2 সমান T1 বাই T2। এই সম্পর্ককে দিয়ে চাইলে এই তাপটাকে তাপমাত্রাতে রিপ্লেস করা যায়। তাহলে আমরা দক্ষতা কিন্তু তাপমাত্রা দিয়েও ক্যালকুলেশন করতে পারবো। এই তাহলে এইভাবেও দক্ষতাকে ক্যালকুলেশন করা যায়। এই তাহলে আমাদের মূলত হিট ইঞ্জিন থেকে আমাদের এই কয়েকটা ইনফরমেশন জানতে হবে পরীক্ষার জন্য বা প্রশ্নের জন্য, অঙ্ক করার জন্য, যে কাজ কিভাবে বের করতে হয় এবং সেখান থেকে দক্ষতা কিভাবে বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এবার আলোচনা করব রেফ্রিজারেটর নিয়ে। তো রেফ্রিজারেটরের যে মেকানিজম বা মূলনীতি, কার্যনীতিটা আছে, এটা আমি একটু ছোট করে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে 4টা পার্ট থাকে। একটা হলো এভাপোরেটর, তারপরে থাকে কম্প্রেসর, এরপরে থাকে কনডেন্সার, এরপরে থাকে এক্সপ্যানশন ভালভ। আচ্ছা, এখন এই প্রসেসগুলো কিভাবে কাজ করে আমরা এইটা একটু দেখার চেষ্টা করব। এগুলো একটা চক্র বা সাইকেল হিসেবে চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো রেফ্রিজারেটরের ভিতরে যে লিকুইড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট বলা হয়। তো এই রেফ্রিজারেন্ট কি করে অ্যাকচুয়ালি? এই রেফ্রিজারেন্ট মূলত প্রথমে একদম শুরুতে যখন প্রথম অবস্থায় এই রেফ্রিজারেন্টটাকে দেওয়া হয়, মূলত এই রেফ্রিজারেন্ট বা লিকুইডটাকে দেওয়া হয় কম্প্রেসরে।
আর এই রেফ্রিজারেন্ট বা লিকুইড, সেটা লিকুইড ফ্রেয়ন ব্যবহার করা হয় মূলত। তো এই ফ্রেয়নকে বা লিকুইড অ্যামোনিয়া একে ফ্রেয়ন টু এদেরকে দেওয়া হয় কোথায়? দেওয়া হয় মূলত কম্প্রেসরে। তো কম্প্রেসরে কি হয় যে প্রথম অবস্থায় কম্প্রেসরে দেওয়ার ফলে এদের মূলত 5 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ থাকে এদের বয়লিং পয়েন্ট বা উৎস্ফুটনাঙ্ক। তো যখন দেওয়া হয় কম্প্রেসর এই ফ্রেয়নকে, কম্প্রেসরে যে লিকুইড থাকে ফ্রেয়ন, এখান থেকে এটাকে চাপ প্রয়োগ করে, ওই লিকুইডটাকে চাপ প্রয়োগ করে কম্প্রেসর উচ্চ চাপে তাকে কি করে, তরল থেকে বাষ্পে পরিণত করে। আচ্ছা, এখন এবার ওই কম্প্রেসর থেকে সেই বাষ্পটাকে পাঠানো হয় বা গ্যাসটাকে পাঠানো হয় মূলত কনডেন্সারে। এবার কনডেন্সারে কি হয় যে কনডেন্সার এবার যেটা করে সেটা হলো যে কনডেন্সার ওই যে বাষ্পটাকে তরলে পরিণত করে। কি করে, কিভাবে? ওই তাপমাত্রাটাকে কমানোর জন্য সে পরিবেশে পরিবেশে অপসারণ করে বা তাপ বর্জন করে আর কি, মানে তাপ বের করে দেয়। তাহলে ফ্রেয়ন যেইটা আছে এই ফ্রেয়নটাকে মূলত দেওয়া হয় কোথায়? কম্প্রেসরে। কম্প্রেসরের মধ্যে ফ্রেয়ন থাকে। এই কম্প্রেসরের ফ্রেয়নটা কি হয় যে প্রথমে কম্প্রেসর ওই ফ্রেয়নটাকে কম্প্রেস করে বা চাপ দেয়, দিয়ে গ্যাসে পরিণত হওয়ার পরে এই গ্যাসটা আসে কন্ডেন্সারে, এবং ওই গ্যাসটাকে তাপমাত্রা, এটা কিন্তু আমরা বলতেছি একদম শুরুতে, মানে ফ্রিজ যখন শুরু করা হয়, মানে যখন নতুন ফ্রিজ যখন প্রথমে লিকুইড দেওয়া হয় তখনকার জন্য। তো এরপরে ওই কম্প্রেসর যখন কন্ডেন্সারে আসে তখন এই তাপটা বর্জন করে। তাপটা কোথায় বর্জন করে? পরিবেশে বর্জন করে। আচ্ছা, এবার ওই বর্জন করার পরে সে কি হয়? লিকুইডে পরিণত হয় তরল। ওই তরলটাকে পাঠানো হয় কোথায়? এক্সপেনশন ভালভে। এক্সপেনশন ভালভ কি করে যে ওই যে তাপ, উচ্চ চাপ দেওয়া হয়েছিল ওই চাপটাকে রিলিজ করে দেয় বা চাপটাকে কমাই ফেলে। চাপটা কমাই ফেলার কারণে ওই তরলের তাপমাত্রা আরও কমে যায়। এরপরে ওই তরলটাকে পাঠানো হয় এভাপোরেটরে। এবার এভাপোরেটর কি করে? এভাপোরেটর হলো ভিতরের, এইটা ফ্রিজের ভেতরের বা রেফ্রিজারেটরের ভেতরে যে খাবার বা জিনিসপত্র যেগুলো থাকে ওখান থেকে তাপ গ্রহণ করে। তাপ গ্রহণ করে ওই তাপটা দেয় কাকে? ওই যে লিকুইডকে। এভাপোরেটর ওই তাপটা গ্রহণ করে এবং ওই তাপটা গ্রহণ করে এই তাপটা সে দেয় কাকে? ওই লিকুইডটাকে, যেই লিকুইডটা এক্সপেনশন ভালভ থেকে এভাপোরেটরে গেল। তো এইটাকে আমরা যদি বলি Q1 বা অপসারিত তাপ, এটাকে আমরা বলে থাকি মূলত Q1 বা অপসারিত তাপ, যেই তাপটা অপসারণ করা হয় কোথা থেকে? ভেতর থেকে। এবং ওই অপসারিত তাপ দেওয়ার পরে এই যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা কি হয়? বাষ্পে পরিণত হয়। তারপরে ওই লিকুইডটা যখন বাষ্পে পরিণত হয় তখন থেকে তাকে আবার পাঠানো হয় কোথায়? কম্প্রেসরে। কম্প্রেসরের উপরে কি করে যে ওইটাকে উচ্চ চাপে পরিণত করে, উচ্চ চাপ দেয়, চাপ দিয়ে ওই গ্যাসটাকে পাঠানো হয় কন্ডেন্সারে। কন্ডেন্সারের পরে কি করে যে পরিবেশে তাপ বর্জন করে। তাহলে Q2টা হলো বর্জিত তাপ। এইভাবে পুরো চক্রটা চলতে থাকে। ঠিক আছে, তো আমাদের মেন মেকানিজমটা হলো এইটাই। তাহলে এই যে Q1, এই যে Q1 এই তাপটা হলো অপসারিত তাপ, আর এই Q2 এইটা হলো বর্জিত তাপ। ঠিক আছে, তাহলে অপসারিত তাপ মানে এই তাপটা কোত্থেকে অপসারণ হচ্ছে? ভিতর থেকে। এখন কথার কথা, যদি এরকম হয় যে আমাদের যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা হলো 5 ডিগ্রি সেলসিয়াসের, এবং আমি ভিতরের খাবারের টেম্পারেচার যে ঠান্ডা আমি চাচ্ছি যে ভিতরে তাপমাত্রা থাকুক কত, টোটাল ভিতরে আলটিমেট তাপমাত্রা আসুক 5 ডিগ্রি সেলসিয়াসে। এখন খেয়াল করো নর্মাল অবস্থায় তাপমাত্রা কত থাকে? 25 ডিগ্রি সেলসিয়াস থাকে না? তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমরা 5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা, যেহেতু স্ফুটনাঙ্ক 5 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, তাহলে বয়েলিং টেম্পারেচার বা স্ফুটনাঙ্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে প্রতি একটা করে চক্রের জন্য, যখন এই লিকুইডটা বাষ্পে পরিণত হবে তখন বাষ্পে পরিণত হওয়ার জন্য কি হবে? প্রতি একটা চক্রের জন্য তার দরকার পড়বে কত? 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমাদের 25 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার জন্য এরকম কয়টা? 4টা চক্র দরকার। এরকম 4টা চক্র যদি ঘুরে আসে তাহলে তাপমাত্রা কমে যায়। আমরা খেয়াল করে দেখা যায় শীতের সময় বিশেষ করে যে এই রেফ্রিজারেটরের ভিতরে একটা শব্দ হয়, হুট করে শব্দ বন্ধ হয়ে গেলে মনে হয় যে সবকিছু পরিবেশে একদম ঠান্ডা হয়ে গেল। তো এই রেফ্রিজারেটর কিন্তু সবসময় চলে এমন না। যখন তার এই টার্গেটের টেম্পারেচার পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু, যেই পরিমাণ চক্র দরকার এই চক্রটুকু চলে, এরপরে বন্ধ হয়ে যায়। যখন আমরা খাবার আদান প্রদান করি বা ফ্রিজের দরজা খোলা হয় তখন সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে বা তাপমাত্রা কমে গেলে বা তাপমাত্রা বৃদ্ধি পাইলে তখন আবার ওই তাপমাত্রাটাকে কমানোর জন্য তখন দেখা যায় যে আরও একটা বা দুইটা চক্র দরকার পড়ে দুইটাকে মেকআপ করার জন্য। তারপরে আবার ওইটা হয়ে গেলে তখন আবার কি হয়ে যায়? আবার রেফ্রিজারেটর বন্ধ হয়ে যায় বা এই চক্রটা কাজ করা বন্ধ করে দেয়। এখন যেহেতু আমরা তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র থেকে এইটুকু জানছি যে
যদি আমরা এই ঘটনাটা ঘটাতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, বাইরে থেকে একটা এজেন্টকে দিয়ে কাজ করাতে হবে। এখন বাইরে থেকে যে একটা এজেন্টকে দিয়ে আমি কাজ করাবো সেটাই তো রেফ্রিজারেটর, আর রেফ্রিজারেটর তো এমনি কাজ করে না, তাকে কি করতে হবে, শক্তি দিতে হবে। আমরা যে শক্তিটা দিই সেটা কি তড়িৎ শক্তি হিসেবে, তাহলে এই তড়িৎ শক্তিটাই কিসে কনভার্ট হয়, যান্ত্রিক শক্তিতে। এখন তাহলে রেফ্রিজারেটরের যান্ত্রিক শক্তিকে যদি আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এটা হলো কার, এটা হলো রেফ্রিজারেটরের কাজ, ঠিক আছে, বা আমরা বললাম ফ্রিজের কাজ ডাব্লিউ। তাহলে এই যে তাপটা যে সে বর্জন করতেছে, এই বর্জিত তাপটা হয় মূলত ভিতর থেকে অপসারিত তাপ প্লাস ডাব্লিউ। মানে ওই যন্ত্র এই পুরো চক্রটাকে কমপ্লিট করার জন্য বা এই সাইকেলটাকে চালানোর জন্য বা এই প্রসেসটাকে রিভার্স ওয়েতে কাজ করানোর জন্য তখন এটা হয়ে যায় ডাব্লিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান বলা যাবে কিউ টু মাইনাস কিউ ওয়ান, ঠিক আছে। এই জন্যই বলা হয় যে রেফ্রিজারেটরটা কি উল্টা প্রসেস তাপ ইঞ্জিনের, কারণ তাপ ইঞ্জিন কি করে, উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে নিম্ন তাপমাত্রায় তাপ বর্জন করে। বাট খেয়াল করো, রেফ্রিজারেটর কোথা থেকে তাপ গ্রহণ করতেছে, নিম্ন তাপমাত্রায়, ভিতরে কিন্তু তাপমাত্রা এমনিই কম, সেখান থেকে তাপ গ্রহণ করতেছে করে তাপটা বর্জন করতেছে কোথায়, উচ্চ তাপমাত্রাতে। এই জন্য এই প্রসেসটা হলো রিভার্স প্রসেস, আর এই জন্য এই প্রসেসের জন্যই রেফ্রিজারেটর বা বিভিন্ন এজেন্ট বা যে কোনো যন্ত্রকে দিয়ে বাইরে থেকে কাজ করানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ, এটা কাইন্ড অফ দক্ষতার মতোই কিছুটা, এটাকে বলা হয় যে রেফ্রিজারেটরের কার্য সহগ, কার্যকৃত সহগ বা কার্য সহগ একই কথা, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কে কার্যকৃত সহগ, ওই যেহেতু কাইন্ড অফ দক্ষতার মতোই, তাহলে এইটাও ওইভাবে হিসাব করতে হবে যে আউটপুট বাই ইনপুট, যে আমি কতটুকু আউটপুট পাচ্ছি। এখন দেখো, আউটপুটটা ডিপেন্ড করে কার উপরে, আউটপুটটা ডিপেন্ড করে যে ফ্রিজটা কত ভালো সেটা কার উপর ডিপেন্ড করে, কতটুকু খাবারকে সে ঠান্ডা করতে পারে। তার মানে ভিতর থেকে অপসারিত যে তাপ, এটাই তো আলটিমেটলি আউটপুট। যদি সে বেশি পরিমাণে তাপ অপসারণ করে, তার মানে কি ভালো যন্ত্র বা ভালো ফ্রিজ, তাহলে আউটপুটটা হবে কিউ ওয়ান। এখানে বইয়ে কিন্তু আমার যতদূর ধারণা যে বইয়ে এইটাকে কিউ টু ধরছে, এইটাকে কিউ ওয়ান ধরছে। তো কিউ টু কিউ ওয়ান আমরা কোনটাকে ধরতেছি সেটা গুরুত্বপূর্ণ না, কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বইয়ের সাথে হুবহু সব সূত্র যে সবসময় মিলতে হবে এমন কোনো কথা নেই, বাট তুমি কোনটাকে কি দ্বারা প্রকাশ করতেছো সেটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিউ ওয়ান দ্বারা প্রকাশ করতেছি কি, যে অপসারিত তাপ, ভিতর থেকে যে তাপটা বের হয়ে যাচ্ছে। আর কিউ টু মানে হলো আমরা বলতেছি যে পরিবেশে যে তাপটা বর্জন হচ্ছে। আচ্ছা, তাহলে ইনপুট, ইনপুট মানে আমি দিলাম, আমি কি দিচ্ছি, এই যে রেফ্রিজারেটরকে আমি শক্তি দিচ্ছি, তাহলে এই শক্তিটা তো আমি দিচ্ছি, তাহলে এটা কি হলো ডাব্লিউ, ঠিক আছে। তাহলে বলা যায় যে কিউ ওয়ান আর ডাব্লিউ সমান আমরা লিখছি কিউ টু মাইনাস কিউ ওয়ান, ঠিক আছে। তাহলে এইটাই হলো রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ। তাহলে কার্নোর চক্র, এখন কার্নোর চক্র থেকে আমাদের একটা জিনিস একটু দেখে বুঝতে হয়। ধরো এরকম যদি একটা কার্নোর চক্র দেওয়া আছে, কার্নোর চক্র নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই কার্নোর চক্রে অ্যারো চিহ্ন যদি এরকম দেওয়া থাকে, এইটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হয় গ্রাফে যে উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে নিম্ন তাপমাত্রায় তাপ বর্জন করতেছে, মানে তাপ ইঞ্জিনের কথা। আর যদি এইরকম না হয়ে যদি অ্যারো চিহ্নটা এরকম উল্টা ডিরেকশনে দেওয়া থাকে নিচ থেকে উপরের দিকে, তার মানে নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন করতেছে, তখন এই গ্রাফটা দেখে বুঝতে হবে যে এই গ্রাফটা কার জন্য বোঝানো হচ্ছে, রেফ্রিজারেটরের জন্য, ঠিক আছে। কারণ রেফ্রিজারেটরের ক্ষেত্রে অ্যারো চিহ্ন, এই যে আমরা একটু আগে যেই তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ছবিটা দেখলাম, ওই ছবিটাই জাস্ট এখানে উল্টা করে চিন্তা করো। এরকম একটা আমরা ছবি দেখলাম যে এইটা হলো কাজ, তাহলে এই তাপ ইঞ্জিনের অ্যারো চিহ্নটা হয় এরকম যে এইটা উচ্চ তাপমাত্রা তাপ গ্রহণ, নিম্ন তাপমাত্রায় তাপ বর্জন। কিন্তু এই ক্ষেত্রে অ্যারো চিহ্নটা এরকম উল্টা হবে এই দিকে। তাহলে নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ, তাহলে এইটাকে আমি তখন বললাম কিউ ওয়ান, আর এইটা তখন আমার হয়ে গেল কিউ টু। তাহলে নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ, এই যে দেখো কিউ ওয়ান মানে যে অপসারিত তাপ, আর উচ্চ তাপমাত্রায় তাপ বর্জন, এই যে কন্ডেন্সার থেকে যে তাপটা বর্জন করে সেই তাপটাই হলো কিউ টু, ঠিক আছে। তাহলে এখানে ডাব্লিউ সমান কি হবে, কিউ টু মাইনাস কিউ ওয়ান, এই এই জিনিসটাই। তো এইটুকু আশা করি সবারই বুঝতে পারার কথা। এখান থেকে রেফ্রিজারেটর থেকে আমাদের এই দুই তিনটা সূত্র এগুলো জানলেই চলে, ঘুরে ফিরে এগুলোই আসে পরীক্ষায়।